নমস্কার, আপনারা দেখছেন ইনফো হাব বাই মৈত্রী। আজকে আপনাদের সঙ্গে এমন একজন মানুষের পরিচয় করাবো যিনি রাজনীতির সঙ্গে যুক্ত বহুদিন ধরে, যিনি লড়াই করেছেন একদম নিচু স্তর থেকে, যার অক্লান্ত পরিশ্রম এবং নিঃস্বার্থ লড়াইয়ের জন্যই আজকে সফল হয়েছে তার দল। আজকে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস মুখার্জি। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে ডানকুনিবাসী দেবাশিস মুখার্জি, তার দিন ঠিক কিভাবে শুরু হয়? সকালবেলা দিন শুরু হয় স্বাভাবিক, ঘুম থেকে উঠে এক কাপ লিকার চা আর একটা বিস্কুট দিয়ে। তারপর বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে নতুন সরকার এসেছে, মানুষের অনেক কিছু আশা প্রত্যাশা আছে। তাই সকাল থেকেই বাড়িতে বিভিন্ন মানুষ আসেন তাদের বিভিন্ন প্রয়োজন নিয়ে। তাদের সঙ্গে কথা বলতে বলতে এবং তাদের সমস্যার কথা শুনে সমাধানের রাস্তা বার করতে করতেই সারাদিনই আমার সকাল 10টা বেজে যায়। 10টার পর থেকে বেরোই যাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কাজে। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজনে আসে, মানুষকে নিয়েই চলা আর মানুষের পাশে থাকা, এটাই আমার মূলত কাজ। আপনি তো রাজনীতির সঙ্গে যুক্ত অনেক দিন ধরে, দীর্ঘদিন। তো দীর্ঘদিন ধরে, তো আপনার এই হঠাৎ করে রাজনীতিতে যে আসা, সেটা কি কারো থেকে অনুপ্রাণিত হয়ে এসছেন? না, আমি 1978 সালের প্রথম যখন পঞ্চায়েত নির্বাচন হয়, তখন আমার বাবা পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। তো তখন থেকেই আমার ওই বাবাকে দেখেই, আমি তখন ক্লাস 4-এ পড়ি, তো বাবাকে দেখেই ওই রাজনীতির প্রতি একটা আকৃষ্ট হওয়া। এবং তারপর 1983 থেকে প্রথম 77 থেকে 82 সিপিএম এর যে 5 বছর ঠিকঠাক চলেছিল, কিন্তু 1983 থেকে গ্রামে গঞ্জে সন্ত্রাস লুটতরাজ, একটা অরাজকতার একটা সৃষ্টি হয়। আস্তে আস্তে তৎকালীন সরকার এবং দলের প্রতি আমার একটা বিতৃষ্ণা বাড়তে থাকে ছাত্র অবস্থা থেকেই। এবং পরবর্তীকালে আমি কলেজে গিয়ে তখন ছাত্র পরিষদ করি। আমি একসময় 1991-92-তে আমি এই চণ্ডীতলা ব্লক 2 ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা এইভাবেই আস্তে 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 এগোচ্ছি। আচ্ছা, তো আপনি যে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তো আপনার এমন কোনো স্মরণীয় ঘটনা রয়েছে মানে যেটা কোনোদিনই আপনি ভুলতে পারবেন না? রাজনৈতিক জীবনেরই এমন কোনো স্মরণীয় ঘটনা আর কি? স্মরণীয় ঘটনা, যেটা সত্যিই স্মরণীয় ঘটনা, এবং আমি তখনই বলেছিলাম গত বছর, মানে এই বজরা, এই 4টা মে নতুন সরকার এলো, ঠিক তার 11 মাস আগে, 11-12 মাস আগে, সম্ভবত মে মাসেরই শেষের দিকে, পার্টিকুলার ও আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচ্ছা আমার মেয়ে পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করেছিলেন বলে তাকে সম্বোধনা দিতে আমার বাড়িতে এসেছিলেন। আচ্ছা তা আমি সেই সময় কেন জানি না মনের অজান্তেই বলেছিলাম আমার মেয়েকে, দেখ তুই ভবিষ্যতের সিএম এর হাত থেকে পুরস্কার নিচ্ছিস। সেই স্বপ্ন ঠিক 1 বছর বাদেই সফল হলেও, আচ্ছা এবং যার হাত ধরে আমি এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ জানিয়ে ডানকুনি পুরসভার একটা গুরুত্বপূর্ণ পদ, ভাইস চেয়ারম্যান পদ থেকে রিজাইন দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলাম, তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী। আর তিনি ঠিক আজ থেকে 1 বছর আগে আমার বাড়িতে এসেছিলেন। আমার বাড়ি ধন্য, আমি নিজে ধন্য হয়েছিলাম। আমার জীবনে, রাজনৈতিক জীবনে এর থেকে বড় স্মরণীয় মুহূর্ত আর কিছু হতে পারে না। তাই তো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি তো এর আগেও একজন জনপ্রতিনিধি হিসেবে ডানকুনিবাসীর জন্য কাজ করেছেন, তো এবার আপনার তাহলে লক্ষ্য কি? দেখুন, আমার রাজনীতি, অ্যাকচুয়ালি রাজনীতি যারা করে, পলিটিক্যাল সায়েন্স বলছে যে রাজনীতি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে, মানুষের পাশে থেকে মানুষের সেবা করা, এটাই মুখ্য উদ্দেশ্য। কিন্তু বর্তমানে রাজনৈতিক দলগুলো নয়, রাজনৈতিক দলের লিডারশিপ বা কর্মীরা যারা মূল দায়িত্বে থাকে, তারা বড় বেশি নিজের স্বার্থ দেখে ফেলতে গিয়েই এই দুর্নীতি, এই চারিদিকে অচলাবস্থার সৃষ্টি হয়। সেই জায়গা থেকে বেরিয়ে আসতেই আজকে ভারতীয় জনতা পার্টি বাংলার বুকে ক্ষমতায় এসেছে। এবং আশা রাখবো এই পশ্চিমবঙ্গ নিয়ে সারা ভারতবর্ষের 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে। একটাই ব্রত, মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করা। নরেন্দ্র মোদীজি বলেই দিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সেই ব্রতকে সামনে রেখে আজকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাবে। আমিও ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে মানুষের পাশে থেকে মানুষের বিকাশ, মানুষের জন্য প্রয়াস করব, মানুষের সমস্যার সমাধান করব। এটা আমার ব্রত এবং সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে তো আপনার পরিচয় খুব ভালোই রয়েছে। তো সাধারণ মানুষের জন্য কাজ করতে মুখ্যমন্ত্রী থেকে কি কোনো টিপস পেয়েছেন যে মানুষের জন্য এইভাবে কাজ করতে হবে? মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সমস্যার কথা বুঝতে হবে, আর সেই সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের বর্তমান সরকার বদ্ধপরিকর। এখানে কোনো রাজনীতিকরণ হবে না। সত্যিকারের মানুষের যে একটা সমস্যা, সেই সমস্যা পূরণ করতে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সরকার বদ্ধপরিকর। সেই পথেই আমরা এগিয়ে চলি। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় হয়েছে আপনার, আর তো সেই অভিজ্ঞতাটা যদি ওটাও একটুখানি। একটা পরম সৌভাগ্য এবং গুরুত্বপূর্ণ দিন। সিঙ্গুরের মাটিতে তিনি এসেছিলেন এই নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক কয়েক মাস আগেই। তা সেখানে দল আমাকে সুযোগ করে দিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করার। সিএফের টাইমে ওনার সঙ্গে সাক্ষাৎ এবং জোড়হাত করে ওনাকে নমস্কার, এটা একটা বিশাল পাওনা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু নয়, একজন বিশ্ববরেণ্য নেতা, যার নেতৃত্বে সারা দেশে 21টা রাজ্যে দল ক্ষমতায়, যার নেতৃত্বে আজকে ভারতবর্ষ একটা উন্নয়নের শিখরে পৌঁছেছে, বিশ্বের মানচিত্রে একটা আলাদা স্থান করে নিয়েছে। সেই ব্যক্তির সঙ্গে দেখা হওয়া সত্যিই এটা ভাগ্যের। এটা একটা তৃপ্তির পাওয়া। এই পাওয়া আমি ভাষায় বর্ণনা করতে পারি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই আপনার সঙ্গে পরিচয়। তার সঙ্গে যে লড়াইটা আপনি এতদিন ধরে করেছেন, তো সেক্ষেত্রে কি এমন কোনো ঘটনা আছে যেটা মানে আপনার কাছে খুব স্মরণীয় লড়াইয়ের ক্ষেত্রে, যে এমন কিছু ঘটেছে? না, লড়াইয়ের ক্ষেত্রে 2021 সালে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারলো না, সারা রাজ্য জুড়ে পোস্টাল ভায়োলেন্স, আমার ওপর অনেক রকম অত্যাচার হয়েছে, মানসিক, শারীরিক থেকে আরম্ভ করে নানাভাবে পরিবারের প্রতি। তাই একটা সময় আমি আশাহত হয়ে গিয়েছিলাম। তখন আমি দাদাকে বলেছিলাম, দাদা আমার মুখে রাজনীতি করার সামনে সব ছেড়ে দেবো। দাদা বলেছিলেন, এত সহজে ভেঙে পড়লে হয়? রাজনীতির লম্বা রেসের ঘোড়া, অনেক দূর যেতে হবে, অনেক দৌড়তে হবে, লড়াই চালিয়ে যাও, একদিন সুফল পাবে। আজকে তার সুফল পাচ্ছি। মনে হচ্ছে দাদাই আমাকে আমার যে চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা এসে গেছে, সেটাকে পজিটিভ করেছেন এবং তার আজকে ফল পাচ্ছে। আপনি যবে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল ছেড়ে, সেই সময়তে রাজ্যে বিজেপি বলতে কিছুই ছিল না। সেই তখন থেকে আপনি লড়াইটা করছেন, এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি কোনো পদের বা ক্ষমতার জন্য আপনি লড়াইটা করেননি। কিন্তু এখন অনেকেই রাজনীতিতে যোগ দিচ্ছে বা রাজনীতিতে আসছে, যারা কিনা নিজের স্বার্থের জন্য আসছে। তো যারা নতুন আসছে তাদের সেই বর্তমান প্রজন্মকে কি বার্তা দেবেন আপনি? বর্তমান প্রজন্মকে একটাই বার্তা দেবো, দেখুন, ভারতীয় জনতা পার্টি কারোর সঙ্গে কন্ডিশন করে দল করতে বলে না। ভারতীয় জনতা পার্টির প্রথম উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা। নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, এই নীতিতে বিশ্বাসী হয়ে যারা ভারতীয় জনতা পার্টি করতে পারবে এবং কোন রকম ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবে না, দল একজন কার্যকর্তার অ্যাক্টিভিটিস, তার কার্যকারিতা দেখে ঠিক করবে তাকে কখন কোন জায়গায় নিয়ে যেতে পারে। আমি যখন ভারতীয় জনতা পার্টিতে 2020 সালে 19শে ডিসেম্বর মেদিনীপুরের মাটিতে অমিত শাহজির হাত ধরে যোগ দিয়েছিলাম, দলের সঙ্গে কোনো কন্ডিশন করিনি, নিঃস্বার্থে যোগ দিয়েছিলাম। মনের একটাই আশা ছিল যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের পতন এবং নতুন সরকারের সৃষ্টি। তখন হয়নি, অপেক্ষা করেছি। দলের নির্দেশে যেখানে যা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব মেনে আমি কাজ করেছি। দল আমাকে গত বিধানসভায় একটা সর্বভারতীয় দলের আমি প্রার্থী হয়েছি, জিততে পারেনি। কিন্তু আজকে চণ্ডীতলা বিধানসভার 323টা বুথের মধ্যে 254টা বুথে মানুষ আমাকে আশীর্বাদ করে জিতিয়েছে। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের একতরফা ভোটের জন্য আমি সামান্য ভোটে পরাজিত হয়েছি, কিন্তু 88,000 মানুষ আমাকে ভোট দিয়েছে। এটা আমার অনেক বড় পাওয়া যে 88,000 মানুষ আমাকে চণ্ডীতলা বিধানসভায় সমর্থন করেছে এবং আগামী দিনে উন্নয়নের জন্য আমি এগিয়ে যাব, উন্নয়নের কাজ ত্বরান্বিত করব। আর যারা ভারতীয় জনতা পার্টি করবে তাদের এই লক্ষ্য নিয়ে এগোতে হবে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। নিজের প্রতি বিকাশ করলে ভারতীয় জনতা পার্টি তাকে গ্রহণ করবে না। অনেক ধন্যবাদ দাদা, নমস্কার আপনাকে।